বন্ধুরা নমস্কার। 2014 সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার কথা বলেছিলেন, অর্থাৎ কংগ্রেস মুক্ত ভারত গঠন করার কথা ঘোষণা করেছিলেন। তারপর থেকেই সরকারের এবং শাসক দলের চিন্তাভাবনাতে সবচেয়ে বড় বিষয় ছিল কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায় এবং কংগ্রেসকে এতটাই অকার্যকর এবং অকেজ করে দেওয়া যায় যাতে কংগ্রেস আর একবার তার আগের অবস্থানে ফিরে আসতে না পারে। এই কংগ্রেসকে মুক্ত করতে গিয়ে বরং পরোক্ষে যে বিজেপি কংগ্রেসকে শক্তিশালী করে দিচ্ছে সেই সময় আর এটা খেয়াল করেনি। কংগ্রেসকে ভেঙে অনেকগুলো নেতাকে নিয়ে গেলেও কংগ্রেসের সংগঠন এবং সমর্থন বেসটাকে বিজেপি কিন্তু ভাঙতে পারেনি। না পারার ফলে এখন কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনের পরে কংগ্রেস আবার বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং এই যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেটা বিজেপির কাছে অপ্রত্যাশিত ছিল, যেটা বিজেপি ধারণা করতে পারেনি, যেটা প্রধানমন্ত্রীর যে মূল যে চিন্তাভাবনা তার বিপরীত, সেইটা হয়ে যাওয়ার কারণে এখন কংগ্রেসকে মোকাবেলা করাই বিজেপির কাছে সবচেয়ে বড় ইস্যু। এখন কংগ্রেসকে কিভাবে জনসমক্ষে আবার ছোট করা যায় রাজনৈতিকভাবে, যেটা করাই স্বাভাবিকভাবে বিজেপির কাজ, শাসক দলের হোক সব দলেরই কাজ হোক, তার প্রতি কাজ হবে যে তার প্রতিপক্ষকে দুর্বল করা, এটাই তাদের কাছে সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই কাজটা করতে গিয়ে বিজেপি কি কোথাও না কোথাও ভুল করছে, যা বিজেপিকে আগামী দিনে আরও বড় ধরনের রাজনৈতিক সংকটে ফেলতে পারে? কেন বলছি এই কথা? পরশুদিন আপনারা সংবাদে দেখেছেন, আপনার কেন্দ্র সরকার গেজেট নোটিফিকেশন জারি করে 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে ঘোষণা করেছে। আপনারা জানেন 25শে জুন 1975 সালে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এই জরুরি অবস্থা জারি করাকালীন সময়ে অনেক বিরোধী দলীয় নেতাদেরকে জেলে ঢোকানো হয়েছিল। কিন্তু এটাও ঠিক, এই সময়েই অনেক কংগ্রেস নেতাকেও পর্যন্ত জেলে ঢোকানো হয়েছিল। আমাদের রাজ্যে ত্রিপুরাতেও অনেক কংগ্রেস নেতা সেই সময় জেলে গেছিলেন। অথচ তাই সেই কংগ্রেসেরই নেতা কিন্তু ছিলেন ইন্দিরা গান্ধী, সেই কংগ্রেসই কিন্তু আপনার কেন্দ্রে ক্ষমতায় ছিল। তো সেই দিনটিকে কালো দিবস হিসেবে বিজেপি দীর্ঘদিন ধরে আপনার পালন করে এসেছে, বা অনেক বিরোধী দলই এর জন্য কংগ্রেসকে ভর্ৎসনা করেছে, নিন্দা করেছে, অনেক হয়েছে এগুলো নিয়ে। এইবারে লোকসভা নির্বাচনের যখন প্রচার অভিযান চলছিল তখন সমস্ত বিরোধী দল কংগ্রেস দলের নেতৃত্বে ইন্ডিয়া জোটের হয়ে দেশের সংবিধান অনুসারে সরকার চলছে না, সংবিধান বিপদে আছে, এই কথাটিকে মানুষের কাছে এমনভাবে তুলে ধরেছিল যে একটা বিশাল অংশের মানুষ এতে টেনশনে পড়ে যায়। তাদেরকে বোঝানো হয়েছিল যে বিজেপি যদি আরও একবার একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তাহলে সংবিধানকে বাতিল করে দেবে এবং বিজেপির একচ্ছত্র রাজত্ব শুরু হয়ে যাবে। এরপরে আর দেশে কোনো নির্বাচন হবে না, সাংবিধানিক অধিকার বলতে মানুষের কিছু থাকবে না। এইটাকে ট্যাকেল করতে গিয়ে বিজেপিকে হিমশিম খেতে হয়েছে এবং দেখা গেছে যখন রেজাল্ট বেরিয়েছে যে দেশের মানুষ বিজেপিকে আর একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি, বিজেপিকে পরনির্ভরশীল করে দিয়েছে। অন্য দলগুলো যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে বিজেপিকে সমর্থন করবে ঠিক ততক্ষণ পর্যন্তই এই সরকার চলবে, এই অবস্থা বানিয়ে দিয়েছে। যে মাত্র তার যে সহযোগী দলগুলো তারা সমর্থন প্রত্যাহার করে নেবে সেই মাত্রই সরকার পড়ে যাবে এবং বিরোধীরা সেক্ষেত্রে ক্ষমতায় চলে আসবে। এই রকম একটা অনিশ্চয়তার মধ্যে বিজেপিকে রেখে দিয়েছে, কেন্দ্র সরকারকে রেখে দিয়েছে দেশের জনগণ। এবং এর জন্য বিজেপি মনে করছে, বিজেপির বহু নেতার বক্তব্য গত এক মাসের মধ্যে বেরিয়ে এসেছে, যারা মনে করেছেন যে এই যে সংবিধান সম্বন্ধে বিরোধীরা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছিলেন, সেই ভয়ের কারণে দেশের একটা বিশাল অংশের মানুষ বিজেপিকে আর এবারে শাসন ক্ষমতায় একক সংখ্যাগরিষ্ঠতা দিতে রাজি হয়নি, যার ফলে বিজেপি ক্ষমতাচ্যুত মানে একক গরিষ্ঠতা হারিয়েছে। এখন বিজেপি বুঝতে পারছে যে এই যে বিরোধীরা হঠাৎ করে একটা বড় চ্যালেঞ্জে ফেলে দিয়েছে এবং বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে এবং যে কোনো সময় সরকার পড়ে গেলে তারা সরকার বানানোর মতন অবস্থার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে। সেই অবস্থা থেকে তাদেরকে
মানে চাপে ফেলতে হবে। তো চাপে ফেলতে গিয়ে ওই সংবিধান হত্যা দিবস পালন করার কথা বলেছে। অর্থাৎ এবার তো 25শে জুন চলে গেছে, আগামী 2025 সালের 25শে জুন ভারত সরকার, যেহেতু গেজেট নোটিফিকেশন হয়েছে, সরকারি সিদ্ধান্ত হয়েছে, তার মানে সরকারিভাবে দেশে সংবিধান হত্যা দিবস পালন করা হবে। এখন আমি কেন বলছি যে এটাকে ভুল? প্রথমত, নীতিন গডকরির একটা কথা আপনাদের অনেকের মনে আছে, যে তিনি বলেছিলেন যে দিল্লিতে অনেক নেতাকে দূর থেকে দেখে অনেক বড় মনে হয়, কাছে গেলে পরে আপনার ভুলটা ভাঙে। এইটা আমারও একই বক্তব্য। দিল্লির অনেক নেতাকে অনেক বড় বড়, অনেক বিদ্বান বুদ্ধিমান বলে মনে হয়, কাছে গেলে পরে 10 মিনিট কথা বললে পরে বোঝা যায় অনেকেরই বিদ্যা বুদ্ধিতে অনেক ঘাটতি আছে, কিন্তু বাইরে থেকে তাদের যে ওই আপনার বাহ্যিক যে জৌলুস, সেটা দেখলে পরে তাদেরকে বিশাল কিছু মনে হয়। তো এই কথাই কারণে বলা যে এই যে সিদ্ধান্তটা হয়েছে সংবিধান হত্যা দিবস পালন করার, এটা কি আসলে কংগ্রেসকে চাপে ফেলবে, না কংগ্রেসকে আর একটা অস্ত্র তুলে দেবে? এই সময়ে যখন বিরোধীদের হাত থেকে অস্ত্রগুলো সরকারের কেড়ে নেওয়ার কথা, রাজনৈতিক অস্ত্র বলছি, তখন সরকার রাজনৈতিকভাবে বরং অস্ত্র তুলে দিচ্ছে। কেন? কারণ হলো প্রায় 50 বছর আগে জরুরি অবস্থার সময়ে যারা বালক ছিল, বয়স্ক ছিল, তাদের তো অধিকাংশ স্বর্গে চলে গেছে। যারা বালক ছিল তারাও এখন প্রায় বৃদ্ধ মানুষ। আর যারা, যেমন আমার জন্ম হয়েছিল সেই সময়ে, তো জন্ম হয়েছে মাত্র, আমি কিভাবে আপনার জরুরি অবস্থার ভয়াবহতা দেখব? তো এইরকম যারা আপনার জরুরি অবস্থার ঘটনা ভালো করে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, যাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, এবং ধরে নিলাম যারা ক্ষুব্ধ হয়েছেন এর কারণে কংগ্রেসের প্রতি, তারা কিন্তু সংখ্যায় অল্প, অতীব অল্প এখন তারা পৃথিবীতে বেঁচে আছেন। বিশাল অংশের মানুষ পৃথিবী ছেড়ে অলরেডি চলে গেছেন, কারণ তাদের মধ্যে অনেকের বয়স 80, 90, 100 বছর। তাদের মধ্যে কেউ মানে খুব কম সংখ্যকই হয়তো বেঁচে আছেন। তো এই যে বিশাল সংখ্যক যুব সমাজ, যাদেরকে যে কোনো দল প্রাইম টার্গেট করে, এই যুব সমাজ কিন্তু জানে না আজকে যাদের বয়স 30 বছর, 25 বছর, 20 বছর বা 40 বছর, তারা কিন্তু সেই সময়টা কিন্তু দেখেনি। কিন্তু তারা কিন্তু আপনার জরুরি অবস্থা ভয়াবহ ছিল না মনোরম ছিল তারা জানে না। কিন্তু জরুরি অবস্থার ফলে দেশে যে রাজনৈতিক অবস্থা, সেটা কি আরামদায়ক ছিল না বিপজ্জনক ছিল, তারা কিন্তু সেটা জানেনি। আর প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে অধিকাংশ জিনিসের প্রতি মানুষের না প্রেম জন্মায় না ক্ষোভ জন্মায়। তো সেই বিষয়টাকে সামনে তুলে এনে তাদেরকে বোঝানোর চেষ্টা, যারা সেটাকে কল্পনার মধ্যেও আনতে পারে না, সেই যুব সমাজকে বোঝানোর চেষ্টা। কিন্তু অন্যদিকে এই একটা ছুতো ধরেই বিরোধীরা বলতে শুরু করে দিয়েছে যে হাথরাসে যে মেয়েটাকে জ্যান্ত মানে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল গোপনে, সেই মেয়েটার মৃত্যু দিবস, হত্যা দিবস কেন পালন করা হয় না? এখন বিরোধীরা বলতে শুরু করেছে এই কথাগুলো কিন্তু এতদিন বলতো না। এখন তারা বলতে শুরু করে দিয়েছে যে সংবিধান তো হত্যা হয়নি, সংবিধান তো মারা যায়নি, কারণ সংবিধান মারা গেলে তো আর এখন সংবিধানের অনুযায়ী সরকার কিভাবে শপথ নিল। দেশের যে বিভিন্ন আইন তৈরি হচ্ছে, কদিন আগেও 3টি ক্রিমিনাল ল আপনার কার্যকর হয়েছে, তো সেগুলি তো সব সংবিধানের অন্তর্গত। সংবিধান না থাকলে তো আইনই হতে পারে না, বিচার ব্যবস্থা, আদালত থাকতে পারে না, আইনসভা, পার্লামেন্ট, বিধানসভা কিছু থাকতে পারে না, সরকার থাকতে পারে না, সব কিছু তো সংবিধানের অন্তর্গত হয়েছে। তো সংবিধানই যদি মারা গেছে ধরে নেওয়া হয়, সংবিধানের যদি হত্যা হয়ে গেছে ধরে নেওয়া হয়, তাহলে দেশের এই ব্যবস্থাটা কিসের ভিত্তিতে চলছে? এই কথাগুলো বলার সুযোগ কিন্তু বিরোধীদেরকে বিজেপি করে দিয়েছে। এবং কি করে দিয়েছে দেখুন, এখন তারা বলছে যে এই কৃষকরা যারা আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছে, তাদেরকে বা সরকারের ভুল নীতির কারণে যাদের হত্যা করা হয়েছে বলছে তাদের হত্যা দিবস কেন পালন করা হচ্ছে না? বেকারদের যে রোজগারের ব্যবস্থাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেই রোজগার হত্যা দিবস কেন পালন করা হচ্ছে না? এই রকম এই যে কথাগুলো বলছে, এগুলি কিন্তু জ্বলন্ত সমস্যা মানুষের জীবনে। এগুলির সঙ্গে কিন্তু মানুষ কানেক্ট করতে পারে। জরুরি অবস্থা যে ছেলেটা দেখেনি বা তার বাবা দেখেছিল কিন্তু বাবা জীবিত নেই, বাবাকেও এখন জিজ্ঞেস করার আর সুযোগ নেই যে বাবা জরুরি অবস্থার সময়টা কেমন ছিল, সেই ছেলেটা কিন্তু জরুরি অবস্থার কথা বললে সে কিন্তু ক্ষুব্ধ হবে না। কিন্তু তাকে যখন বলা হবে
হচ্ছে বা এই যে বলা শুরু করেছে বিরোধীরা যে তোমার যে রোজগারটাকে হত্যা করলো, তোমার যে চাকুরিটাকে, সরকারি চাকুরি পাওয়ার সুযোগটাকে যে হত্যা করা হলো, সেই হত্যার জন্য কি মানে কোনো আলাদা দিন কেন পালন করা হবে না? তখন সেই ছেলেটা কিন্তু তার সঙ্গে কানেক্ট করতে পারে, কারণ তার জীবন একটা চাকুরির দরকার। কৃষকের পরিবারের, এই যে দেশে কোটি কোটি কৃষক পরিবার রয়েছে, সেই পরিবারের ছেলে মেয়েদেরকে যখন কৃষকদের হত্যা দিবস পালন করার কথা বলা হয়, তখন তারা কিন্তু এর সঙ্গে ইমোশনালি কানেক্টেড হয়ে যায়। এইরকমভাবে যে যে ঘটনাগুলি, মহিলাদের অধিকার হত্যা করার দিবস করার কথা বলছে বিরোধীরা, এটার সঙ্গে মহিলারা, দেশের অর্ধেক মানুষ তো মহিলা, তারা কানেক্টেড হয়ে যায় অত সহজে। ফলে এই কথাগুলো বলার সুযোগ বিরোধীদেরকে বিজেপি একটা, আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্তের কারণে এটা করে দিয়েছে। তো এইরকম ক্ষমতা থেকে ক্ষমতা একচ্ছত্র আধিপত্য হারানোর পরে বা একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরে বিজেপি, আমার মনে হয় দিল্লির নেতারা তারা আর আগের মতন কঠোরভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না বলে তাদের সিদ্ধান্তগুলো ঢিলে ঢালা হয়ে যাচ্ছে এবং এর মধ্যে ত্রুটি চলে আসছে, যে ত্রুটিগুলো বিরোধীদের হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দিচ্ছে এবং বিজেপির বিরুদ্ধে বলার জন্য তাদের কাছে আরও অনেক কথা তৈরি করে দিচ্ছে। এইগুলো আগামী দিনের রাজনীতিতে বিরাট প্রভাব বিস্তার করবে এবং আপনারা দেখবেন যে 3টি বিধানসভা নির্বাচন, এরপরে আবার চলে আসবে আপনার দিল্লি বিধানসভা নির্বাচন, বিহার বিধানসভা নির্বাচন, এভাবে একের পর এক বিধানসভা নির্বাচন চলে আসবে, তারপর রাষ্ট্রপতি নির্বাচন চলে আসবে। জানি আলাদা একটা ভিডিওতে এবারে কথা বলবো, আর রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে বিজেপির কাছে বিরাট বড় চ্যালেঞ্জ, সে নিয়ে আলোচনা করবো আর একটা ভিডিওতে। তো এই যে একের পর এক নির্বাচন চলে আসছে, তখন কংগ্রেস যে বড় শক্তি বিজেপির বিরুদ্ধে, এটাও কিন্তু বিজেপি মানুষের কাছে কিন্তু এখন তুলে ধরার, বিজেপির সিদ্ধান্তের কারণে বিজেপি তুলে ধরছে এবং বিজেপি চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিচ্ছে যে কংগ্রেসের হাত থেকে দেশকে এবং তাদেরকে মুক্ত করার কথা বিজেপি বলেছিল, সেই কংগ্রেসই আবার বিজেপির কাছে 1 নম্বর চ্যালেঞ্জ। এই ভুলটা বিজেপির আগামী দিনে আরও অনেক রাজনৈতিক ক্ষতি, নির্বাচনী ক্ষতি করবে বলে আমার মনে হয়। আপনাদেরও মনে হয় কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি মনে হয় যে দেশের মাস পিপল, সাধারণ মানুষ ওই 50 বছর আগের জরুরি অবস্থার সঙ্গে কানেক্ট করতে পারে, কিন্তু এখনকার যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, যে বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, চাকুরির সংকট, এই সমস্ত জিনিসের সঙ্গে কানেক্ট করতে পারে না, কিন্তু 50 বছর আগেরটার সঙ্গে পারে, তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।